সবার চাওয়া এক ছিল, স্বৈরাচারের পতন, নিজের অধিকার নিশ্চিত, নিজের নিরাপত্তা নিশ্চিত। ছাত্র জনতা বা কোনো বিবেকবান মানুষেরই ঘরে বসে থাকার সময় নেই। তখন সেনাবাহিনীর অবস্থান পজিটিভ ছিল। দেশের যদি পরিবর্তন সংস্কার আমরা চাই, পলিটিক্সে আসা জরুরি। এটা তো খুব স্পষ্ট যে বাংলাদেশের মানুষ স্পেশালি 24-এর আন্দোলনের মতন একটা আন্দোলন 17 বছরের একটা স্বৈরাচারী সরকারকে ফেলায় দিতে পারছে। তো আওয়ামী লীগ বা শেখ হাসিনা যদি দেশে ফেরে, তাহলে আপনারা জুলাই যোদ্ধা হিসেবে ব্যাপারটা কিভাবে দেখবেন? আমরা তো চাই সে ফিরুক। ইতিহাসের কিছুদিন কেবল ক্যালেন্ডারে লেখা থাকে না, থাকে মানুষের হৃদয়ে। এমন একটি অধ্যায় 24 জুলাই, যে অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয় কোনো পরিবর্তন এবং ঐতিহাসিক বিপ্লবের পিছনে থাকে অগণিত মানুষের সাহসিকতার গল্প। আর সেই গল্প নিয়ে ম্যানুলার সৌজন্যে সোনালী নিউজের বিশেষ আয়োজন স্মৃতিতে জুলাই। আর আজকের আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি জুলাইয়ের অন্যতম যোদ্ধা জনাব ঐশী আলম পৃথি, কেন্দ্রীয় সংগঠক জাতীয় নারী শক্তি এনসিপি। ঐশী, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আমরা ঐশীর কাছে জুলাইয়ের গল্প শুনবো, তার আগে তাকে নিয়ে জুলাইয়ের একটি ডকুমেন্টারি দেখে আসি। 24 জুলাই আন্দোলনে মিরপুরের রাজপথে সক্রিয় ছিলেন ঐশী আলম পৃথি। আন্দোলনকারীদের পাশে থেকে অংশ নিয়েছেন বিভিন্ন কর্মসূচিতে, জানিয়েছেন নিজের প্রতিবাদ। উত্তপ্ত সেই রাজপথে উপস্থিত থেকে তিনি প্রত্যক্ষ করেছেন সংঘাত, অনিশ্চয়তা এবং আন্দোলনের নানা মুহূর্ত। 2 বছর পরও সেই দিনগুলোর স্মৃতি তার কাছে স্পষ্ট। তার ভাষায়, ন্যায্য দাবির পক্ষে রাজপথে দাঁড়ানো ছিল নিজের দায়িত্ব ও বিশ্বাসের জায়গা থেকে নেওয়া একটি সিদ্ধান্ত। জনাব ঐশী, আপনার কাছে একটু জানতে চাই যে জুলাইয়ে আপনি তো মিরপুরে অবস্থান করছিলেন, তো মিরপুরে কি কি চিত্র আপনি দেখেছেন এবং জুলাইয়ের আন্দোলনে কোন পর্যায়ে গিয়ে আপনার কাছে মনে হলো যে এই আন্দোলনে আপনাকেও যোগ দেওয়া দরকার? আচ্ছা, মিরপুরের চিত্র যদি বলি, মিরপুরে যেটা হয়েছিল যে আমাদের উপর সারা দেশে যেমন করছে আওয়ামী লীগ ওই সময়টা, যে এদিকে পুলিশের গোলাগুলি, এদিকে আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ তারা অস্ত্র নিয়ে আসতেছিল। আর ওই সময় যখন আমরা আন্দোলনে ছিলাম, এক রাতে দেখলাম ভিডিও ভাইরাল হলে এরকম যে আদর্শ স্কুল মিরপুর 10-এ যেটা, ওখানে হচ্ছে যে অসংখ্য অস্ত্র আসছে, বড় বড় ছোরা চাপাতি অস্ত্র আসছে বিভিন্ন রকমের। আর ওই সময় আরেকটা বিষয় ছিল যে আমাদের হাতে তো কোনো অস্ত্র ছিল না, আমাদের কাছে ছোট ছোট বাঁশ বা এই যে বিভিন্ন কাঠের যে এগুলো লাঠিগুলো আর কি, ছেলেদের কাছে বা মেয়েদের কাছে ইটের টুকরা পাথর, সেখান থেকে ওরা ডিরেক্টলি হচ্ছে শুট করতেছে। তো শুধুমাত্র টিয়ার গ্যাস বা রাবার বুলেটে সীমাবদ্ধ ছিল না, তারা ডিরেক্টলি শুট করতেছিল, স্পট ডেট। ভয়াবহ ছিল দিনগুলো সবকিছু মিলে। আচ্ছা, জুলাই আন্দোলনে আপনি কখন ফিল করলেন যে আমার এই সময় আন্দোলনে আমার যাওয়া উচিত? আমি যদি শুরু থেকে আমি আন্দোলনে ছিলাম না, আমি আন্দোলনে 18 জুলাই থেকে 10 নম্বরে আমি অবস্থান করেছি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেদিন মূলত নামলো ওই দিনই আমিও নেমেছি। আবু সাইদ ভাই যখন গুলি খেলো, আমার কাছে মনে হয়েছিল যে এখানে আসলে আর ছাত্র জনতা বা কোনো বিবেকবান মানুষেরই ঘরে বসে থাকার সময় নেই, এখন নামতে হবে, প্রতিবাদ করতে হবে। আপনি তো একজন মেয়ে নারী, তা আপনি আন্দোলনে যে গেলেন, আপনার তো সেখানে একটা লাইফ রিস্ক বলে একটা ব্যাপার ছিল। পরিবারের সাথে কিভাবে ডিল করেছেন বিষয়গুলো নিয়ে? লাইফ রিস্ক যদি বলি, আসলে ওই সময় একটা ছেলে এবং একটা মেয়ে সমান রিস্কে ছিল, ক্ষেত্র বিশেষে একটা মেয়ে বেশি রিস্কে ছিল। আর পরিবার থেকে আমার মানে মায়ের আমি একজনই সন্তান, তো আমার মা কখনো আমাকে মানা করেনি। সবসময় যাবার সময় শুধু এটা বলতে, সাবধানে থাকিও। তো এরকম কোনো বাধা আসেনি তুমি যেও না। আমার কাজিন ভাই, ও একদম সম্মুখ সারিতে ছিল, ওর ক্ষেত্রে তাই আমরা একসাথেই যাইতাম। আমি, আমার ভাই ছিল, আমার আরও কাজিন ছিল কারিমা, আমরা একসাথেই যাইতাম অ্যাকচুয়ালি। তো এরকম মানে রেস্ট্রিকশন ছিল না যে যাওয়া যাবে না। তো পরবর্তীতে এই জন্য আমাদের বাসাটা মার্ক হয়ে যায় আওয়ামী লীগদের দ্বারা, তো আমার ভাইয়ের বাসায় থাকার রিস্কি হয়ে গেছিল। নারীদের অবস্থান কেমন দেখেছিলেন, মানে উপস্থিতি কেমন দেখেছিলেন? যেটা পুরো দেশ দেখছে, নারীরা একদম সামনে ছিল। যেহেতু যেটা হয় যে ছেলেদের ক্ষেত্রে পুলিশ ছাত্রলীগ বেশি অ্যাগ্রেসিভ হবে, তাদেরকে সেফটি দেওয়ার জন্যই বলেন বা তাদেরকে একটু কিছুটা মানে সেফ পজিশনে রাখার জন্য নারীরা সম্মুখে ছিল, এবং 10 নম্বরেও তাই। আমরা অসংখ্য নারীরা সামনে ছিল। ইভেন 18 তারিখের পর থেকে বা 18 তারিখ থেকে এরকমও অনেক হয়েছে যে আঙ্কেল আন্টিরা তারাও এসেছে। এক আন্টির সাথে আমার পরিচয় হয়েছিল, আন্টি বললো আমার 3 মেয়ে মাঠে আছে, 10 নম্বরে আছে। অনেক আঙ্কেল আন্টি তাদের ছেলে মেয়েকে নিয়ে এসেছিল। তো ওই সময় আসলে শুধুমাত্র ছাত্রীরা বা চাকরিজীবীরা বা এরকম না, ওই সময় আমরা দেখছি গৃহিণীরা উপর থেকে পানি পাঠাচ্ছিল, অনেকেও লাঠি নিয়ে আসতেছিল। সবাই হচ্ছে ছাত্র জনতার আন্দোলন, যেহেতু সবাই ছিল।
আচ্ছা, মিরপুরে সেনাবাহিনীদের অবস্থান নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছিল। আপনার জায়গা থেকে আপনি কি দেখেছিলেন সেনাবাহিনীদের অবস্থান নিয়ে? 4 তারিখ বিকালে যখন ভয়াবহতা আর কি চরমে, তখন সেনাবাহিনীর অবস্থান পজিটিভ ছিল। তখন তারা মানে আমরা তো প্রথমে যেটা হয়েছে যে পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, তাদের গোলাগুলি, তাদের যেসব চলতেই ছিল, আন্দোলন চলতেছিল, 4টার পরে সম্ভবত আর্মি আসলো। সেখান থেকে কনফিউশন ছিল আমাদের মধ্যে যে আসলে আর্মি কার হয়ে কি করতেছে না করতেছে, বাট আমি সেদিন আর্মির অ্যাক্টিভিটিস পজিটিভ ছিল। আচ্ছা, জুলাইয়ের আন্দোলন শেষ হওয়ার পরে আপনার জুলাই থেকে এনসিপির যাত্রাটা কিভাবে হলো? কিভাবে এনসিপিতে যোগ দিলেন? আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আলটিমেটলি কোনো কিছুই পলিটিক্সের বাইরে না একটা গণতান্ত্রিক দেশে, তো জুলাই আন্দোলনে যখন এত মানুষ 1400 শহীদ অফিসিয়ালি, এত মানুষ আহত হয়েছে, এত ত্যাগ সবার, সেখান থেকে আসলে পলিটিক্সে আসাটা তরুণ যুব সমাজের একটা দায়িত্বের মধ্যে পড়ে। মানে দেশের যদি পরিবর্তন সংস্কার আমরা চাই, পলিটিক্সে আসা জরুরি। সেই জায়গা থেকে প্রথমে আমি নন পলিটিক্যাল যে সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে যুক্ত ছিলাম। পরবর্তীতে এনসিপির জাতীয় যুব শক্তি, সেখানে দায়িত্ব নেই। বর্তমানে আমি এনসিপির জাতীয় নারী শক্তিতে দায়িত্বে আছি। আচ্ছা, নারী শক্তিরা আপনারা এই যে নারীদের নিয়ে কাজ করছেন, জুলাইয়ে নারীদের অবস্থান সারা দেশ দেখেছে। আপনিও বললেন যে সম্মুখ সারিতে তারা ছিল। তো জুলাইয়ের নারীদের অবস্থান আর তারই প্রেক্ষাপটে এই যে ফ্যাসিস্ট দূর করার পরে বর্তমান নারীদের অবস্থান যদি তুলনা করতে বলি, কি পরিবর্তন দেখছেন? এই পরিবর্তনটা বলা যায় হতাশাজনক। তখন আমরা দেখেছি যে নারীদের মিছিল মানে দেখে শেষ করা যেত না। ছেলেদের মিছিল কোথায় শুরু হয়েছে এটা বোঝার জন্য দেখা লাগতো, ওয়েট করা লাগতো। কিন্তু পরবর্তীতে পলিটিক্সই বলি আর বিভিন্ন কার্যক্রমে বলি, নারীদের অংশগ্রহণ ডেইলি কমছে। তো তখন নারীদের যে অংশগ্রহণ ছিল, যে পোর্শন ছিল, তার সাথে এখন অনেক কম। আচ্ছা, যদি এরকম অবস্থা থাকে তাহলে পরবর্তীতে যদি আবার কোনো এরকম জাতীয় আন্দোলন বা এরকম কোনো অভ্যুত্থানের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে নারীদের উপস্থিতি কেমন হতে পারে? যদি এই অবস্থা বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে যেহেতু পলিটিক্সকে খারাপ জায়গা মনে করা হয়, নোংরা জায়গা মনে করা হয় যে এখানে সেফটি নেই, সম্মান নাই, এখানে গেলে আপনি খারাপ হবেন, খারাপ হইতে আপনি বাধ্য, এরকম একটা কমন মানে কি বলবো, এরকম একটা ধারণা, এরকম একটা কনসেপ্ট মানুষের মধ্যে আছে। তো সেইখান থেকে হয়তো অনেক ক্ষেত্রে বিভিন্ন ফ্যামিলি চায় না যে তাদের নারীরা হচ্ছে যে পলিটিক্সে আসুক, বা অনেক ক্ষেত্রে নারীরাও হয়তো চায় না যে, এমনিতে আমরা দেশের যে অবস্থা দেখি, যেমন আপনি দেখেন গত 100 দিনে 600 খুনের ঘটনা হয়েছে। ধর্ষণ প্রত্যেক দিন কোথাও না কোথাও কোনো না কোনো ধর্ষণ হচ্ছে, মানে প্রত্যেক মাসে 30 থেকে 40টা ধর্ষণের রিপোর্ট আশকের তথ্য মতে। তো সেই জায়গা থেকে তো নারীদের সেফটি, নিরাপত্তা যখন নাই, তখন হয়তো পলিটিক্সটাকে তারা মানে হয়তো আমরা সেই পরিবেশটা এখনো পাইনি, করতে পারিনি, যে কারণে নারীদের অংশগ্রহণ কম। কিন্তু যখন জাতীয় সংকট, সেই ক্ষেত্রে তো আসলে আমাদের মানে বোনরা, আমাদের মারা, ইভেন গৃহিণীরাও, যেটা বললাম একটু আগে, যে সবাই একসাথে মোকাবিলা করছে। এমনকি যদি আমরা বর্তমানে আমাদের সীমান্ত পুশিনের ঘটনাগুলো দেখি, এখানে দেখবেন যে বাচ্চারা পর্যন্ত, জেনারেশন আলফা যারা, তারা পর্যন্ত তাদের সার্বভৌমত্ব নিয়ে, দেশের মাটি নিয়ে তারা এতটা কনসার্ন যে এলাকাবাসী সবাই মিলে বিজিবির সাথে হেল্প করছে, বিজিবির সাথে সারাদিন অবস্থান করছে। আমার নিজের এলাকাতেও তাই, লালমনিরহাটেও তাই, সারাদিন অবস্থান করছে যে সীমান্ত পুশিন ভারত যেন অবৈধভাবে করতে না পারে। তো এই জায়গা থেকে এটা তো খুব স্পষ্ট যে বাংলাদেশের মানুষ, স্পেশালি 24-এর আন্দোলনের মতন একটা আন্দোলন 17 বছরের একটা স্বৈরাচারী সরকারকে ফেলায় দিতে পারছে। সেটা তো শুধু ছাত্ররা করছে এমন না, ছাত্র জনতা সবাই মিলে নারীদের সক্রিয় অংশগ্রহণ, সম্মুখ সারিতে নারীদের অংশগ্রহণ ছিল। তো ইনশাল্লাহ যদি কখনো জাতীয় সংকট সামনে আসে, আবার সবাই একসাথে কাজ করবে, মাঠে পাওয়া যাবে। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই যে জুলাই যোদ্ধা এবং যারা সমন্বয়ক ছিলেন, এদের মধ্যে পরবর্তীতে একটা বিভক্তি দেখা যায় বিভিন্ন ইস্যুতেই। এই বিভক্তিটা কেন তৈরি হলো এবং এই বিভক্তিটা কতটুকু স্থায়িত্ব লাভ করতে পারে বলে আপনি মনে করেন? কোন ক্ষেত্রে বিভক্তির কথা বলছেন? যেমন ধরেন মতের পার্থক্য, অনেকে অনেক সংগঠন বেছে নিয়েছে, অনেকে অনেক রাজনৈতিক দল বেছে নিয়েছে, অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আছে, অনেকে এনসিপিতে যোগ দিচ্ছে। তো এই বিভক্তিটা আসলে কেন? জুলাইয়ের যেটা আন্দোলন ছিল, এটা তো ছিল সবার চাওয়া এক ছিল, স্বৈরাচারের পতন, নিজের অধিকার নিশ্চিত, নিজের নিরাপত্তা নিশ্চিত। পরবর্তীতে আসলে এটাকে মতের অমিল বলবো না, আমি বলবো যে হয়তো আদর্শগত পার্থক্য। যার কাছে যেই আদর্শ ভালো লেগেছে, যার কাছে এনসিপি ভালো লেগেছে, সে এনসিপিতে এসেছে,
আমরা দেখেছি যে তরুণ যুবকদের একটা বড় অংশ এনসিপির দিকে আগ্রহী, আবার যার কাছে মনে হয়েছে যে না সে ছাত্র দল করবে সেদিকে গেছে, যার কাছে মনে হচ্ছে সে শিবিরের আদর্শ তার ভালো লাগছে সে সেদিকে মুভ করছে। তো মানে এটা হচ্ছে আমি বলবো যে মত পার্থক্য না, বরং এটা আদর্শ ভালো লাগা বা আদর্শের বিষয়। আসলে এটা বিভক্তি আমার কাছে মনে হয়নি এই জায়গা থেকে আসলে। আচ্ছা, সমন্বয়কদের পরবর্তীতে আপনারা যেহেতু রাজনীতি করেন, সমন্বয়কদের মাঝে মধ্যে কাছাকাছিও থাকা হয়, তাদের সাথে কথাবার্তা হয়। সমন্বয়কদের নামে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল এর পরবর্তীতে। আপনি এই জায়গাটা কি জানেন, যেটি শুধুই গুজব নাকি বা আত্মসাৎ হলেও এটা কতটুকু সত্য? আমরা অনেক রকমের দেখলাম, যেমন বন্যার ত্রাণের টাকা নিয়ে একটা ছিল, ডিবেট ছিল, বারবার একটা এলিগেশন ছিল যে ত্রাণের টাকা কি হলো। তো এটা তো বারবার হিসাব দেওয়া হয়েছে, সমন্বয়করা তো বারবার এটা হিসাব দিছে। এরকম এমনিতেও তো আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া বা নাহিদ ইসলাম, নুসরাত আপু এনাদেরকে নিয়ে তো অনেক ধরনের অভিযোগ আসছে, কিন্তু যখন প্রমাণের বিষয় আমরা দেখি অনেক ক্ষেত্রে হেডলাইনগুলো অন্যরকম, তো নিচে প্রমাণের ক্ষেত্রে তো আমরা দেখি কোনো প্রমাণ কিন্তু নাই, কোনো ভ্যালিড প্রমাণ নাই। তো তাহলে আসলে যেটার প্রমাণ নাই, যেটার কোনো আমরা দেখতে পাচ্ছি না প্রমাণ, সেইটার তো আসলে মানে ভ্যালিডিটি কতটুকু থাকে। বুঝতে পেরেছি। আচ্ছা, এমন কোন দল কি দেখেছেন বা এমন কোন মানে কোন সংগঠন দেখেছেন যারা জুলাইয়ে কোনো প্রকারের অবদান নাই, কিন্তু এই জুলাইয়ের যে ফলাফলটা সেটাকে তারা সুযোগ হিসেবে গ্রহণ করছে, এরকম পেয়েছেন কিনা? জুলাইয়ে তো পলিটিক্যাল নন পলিটিক্যাল সবাই ছিল, জি। তো ওইখান থেকে স্পেসিফিক ভাবে কোনো দল যদি বলি, মানে যদি যে দলগুলো মূলত আপনার যেমন ধরেন তখন তো জাতীয় নাগরিক পার্টি ছিল না, সাধারণ ছাত্ররা ছিল, ছাত্র দলের ভূমিকা ছিল অনস্বীকার্য, শিবিরের ভূমিকা ছিল অনস্বীকার্য। এখানে তো তারা আসলে তখন ছিল না এখন মাঠে আসছে এরকম না। হয়তো কিছু ব্যক্তি বিশেষে এটা হইতে পারে যে তারা হয়তো তখন ছিল না, পরবর্তীতে তারা চেষ্টা করছে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার, হয়তো এটা হয়েছে। বাট এরকম ভাবে পলিটিক্যাল পার্টি যেগুলো আমরা দেখি যে বৃহৎ দলগুলো বা একদম নতুন দল আমাদের এনসিপি, এই ক্ষেত্রে তো আসলে এরকম হয়নি। আচ্ছা, একটু জানতে চাই যে জুলাই পার হয়ে গেল, 2 বছর হলো। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা নিয়ে আপনারা মাঠে নেমেছিলেন জীবন বাজি রেখে, সেই আকাঙ্ক্ষা কতটুকু অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করতে পেরেছে এবং বর্তমানে নতুন দল, নির্বাচিত দল বিএনপি, তারা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে আপনার মতে? অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি প্রত্যেকদিন আন্দোলন হইতো, 73টা আন্দোলন বা 76টা আন্দোলন হয়েছিল মনে হয় অল্প কয়েকদিনের মাথায়। কখনো দেখলাম বুয়াদের আন্দোলন ছিল একটা, শিক্ষকদের আন্দোলন ছিল, ছাত্রদেরকে এইচএসসি পরীক্ষা পিছানোর একটা আন্দোলন ছিল, এরকম অনেক আন্দোলন ছিল। কোনোটা যৌক্তিক ছিল, বেশিরভাগই হয়তো অযৌক্তিক ছিল। বুয়ারা এসে বলছিল তাদেরকে ম্যাডাম ডাকতে হবে, তারপরে রিক্সাওয়ালারা একবার দেখলাম স্লোগান দিচ্ছিল প্যাডেল নাকি রিক্সা, এরকম। তো তারপরে এখানে আবার বন্যার একটা ইস্যু ছিল এই সময়, এই যে বিভিন্ন বাঁধ খুলে দেওয়া, মানে বন্যার একটা বিগ ইস্যু ছিল। তো ওই জায়গা থেকে তো আসলে বিভিন্ন রকম প্রেশারের কারণেও হয়তো অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু করতে পারেনি। যদি বর্তমান সরকারের কথা বলি, সেখানে আমাদের অনেক হতাশার জায়গা আছে হয়তো, যেমন স্পেশালি শহীদ এবং আহত পরিবার, যারা আহতরা অনেকে ট্রিটমেন্ট পায়নি। রিসেন্ট একজনের সাথে আমার পরিচয় হলো, তার মাথার গুলি এখনো বের হয়নি। মিরপুরে একজন ছোট ভাই আছে আমার, ও হচ্ছে আরিফ, তার হাতে এখনো 4টা বুলেট আছে। তো তারা যদি প্রপার কেয়ার, প্রপার অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে যেত, তাহলে তো তাদের এই সিচুয়েশনটা 2 বছর পরে সে দেখতে হতো না। এটা তো হতাশার জায়গা অবশ্যই, হয়তো আমরা পারিনি বা হয়নি, আলটিমেটলি এটা হতাশার জায়গা। যদি বর্তমান সরকারের কথা বলি, বর্তমান সরকার তো মানে শুরুতেই তারা যেটা করলো যে তারা স্বীকারও করলো যে তারা হ্যাঁ ভোটটা তখনকার মতো মেনে নিয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা এটা মানছিল যেন আমরা নির্বাচনটা দ্রুত হয়ে যায়। হ্যাঁ, গণভোট যেটা হইলো, কিন্তু তারা সংস্কারের আলাপে তারা থাকছে না, তারা সবকিছুর ঘুরে ফিরে সেই পুরনো পদ্ধতিতে নতুন সরকার এবং দলীয়করণ চাচ্ছে। তো এগুলো তো আসলে হতাশার জায়গা। এই আকাঙ্ক্ষা নিয়ে তো জুলাই হয় নাই, জুলাই তো হয়েছে যে পরিবারতন্ত্র থেকে বা দলীয়করণ থেকে বের হয়ে সার্বিকভাবে সোসাইটির জন্য বা দেশের জন্য যেটা ভালো, আলটিমেটলি আমার জনগণের জন্য যেটা ভালো সেটা হওয়ার জন্য। এবং হচ্ছে শহীদ পরিবারের বিচার, হ্যাঁ বিচার বাস্তবায়ন করা দরকার। শুধুমাত্র শহীদ পরিবার কেন, আমরা তো শাপলা মেসাকার নিয়ে কথা বলেছি, আমরা বিডিআর বিদ্রোহের সময় যে আমাদের শহীদ ভাইরা আছে তাদের বিচার নিয়ে কথা বলেছি। দেন আমরা এই যে জুলাই শহীদ যেটা, এটার বিচার, কিন্তু কোনো বিচার তো আলটিমেটলি বাস্তবায়ন হচ্ছে না। হাদি ভাই যেটা বলে গেছিল যে অন্তত বিচারটা করেন, কোনো বিচার বাস্তবায়ন হচ্ছে না। শুধুমাত্র সেইটা না, পরবর্তীতেও তো অনেক বড় বড় ইস্যু আসছে। রামিসা ধর্ষণ পুরো দেশ নাড়া দিছিল, কিন্তু বিচারের ক্ষেত্রে ঠিক আছে তখনকার মতো রায় আসতেছে, কিন্তু বিচার বাস্তবায়ন কার্যকর যেটা, এটা তো আলটিমেটলি হচ্ছে না।
এমনকি শহীদ হত্যার ওসমান হাদি হত্যারও তো ওসমান হাদি হত্যারও হ্যাঁ আলটিমেটলি বাস্তব ঠিক আছে, কাজ অগ্রগতি হচ্ছে বা কার্যক্রম চলছে, কিন্তু বাস্তবায়ন তো হচ্ছে না। আমরা তো বাস্তবায়ন চাই, শুধু আমরা না, জনগণ বাস্তবায়ন চায়, ছাত্ররা বাস্তবায়ন চায়, শহীদ পরিবার যারা আছে তারা বাস্তবায়ন চায়। আহ, আওয়ামী লীগ ফিরবে, শেখ হাসিনাও দেশে ফিরবে, এরকম একটা সংবাদ বিভিন্ন মিডিয়া প্রচার করেছে। এমনকি আমরা দেখেছি যে তিনি নাকি বিবিসিকে বলেছেন যে তার দল নিয়ে বাংলাদেশে প্রবেশ করে সেটা তিনি আত্মসমর্পণ করবেন। তো আওয়ামী লীগ বা শেখ হাসিনা যদি দেশে ফেরেন, তাহলে আপনারা জুলাই যোদ্ধা হিসেবে ব্যাপারটা কিভাবে দেখবেন? আমরা তো চাই সে ফিরুক। সে না ফিরলে বিচার হবে কিভাবে, তার ফাঁসি হবে কিভাবে, তার ফাঁসির রায় কার্যকর হবে কিভাবে? আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম ভাই তো বলছেন যে আমরা চাই উনি আসুক, উনি আসা মাত্রই আমরা ইনশাল্লাহ ফাঁসির রায় বাস্তবায়নের জন্য যা করার দরকার সবই করবো। আচ্ছা, আর যদি আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে ফিরতে চায়? এটা তো এখন একটা নিষিদ্ধ সংগঠন, যেটা নিষিদ্ধ সংগঠন সে রাজনৈতিক দল হিসেবে ফিরবে কি ফিরবে না এই আলাপ তো আসলে আলাদা বিষয়। আর একটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে 1971 সালের মুক্তিযুদ্ধ এবং 24 জুলাই নিয়ে অনেকে সাংঘর্ষিক মতবাদ করেন, অনেকে আবার সমন্বয় করার চেষ্টা করেন। আপনি জুলাই যোদ্ধা হিসেবে এই দুটো দিক আপনি কিভাবে দেখবেন? আসলে ওই যে 71 আর 24কে যারা ভাগ করতে চায়, এটা তো কিছুটা ইন্টেনশনাল আক্রমণাত্মক আচরণ আমার কাছে মনে হয়। কারণ 71 ছিল, হ্যাঁ, এক জায়গা থেকে অনেকেও হয়তো মানে কি বলবো মানে একইভাবে দেখে, সেটা হচ্ছে যে ওইটাও ছিল স্বৈরশাসকের বিরুদ্ধে একটা আন্দোলন, এটাও স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন, কিন্তু ওটা তো আসলে দেশ আলাদা হয়ে গেছে, আমাদের স্বাধীনতা লাভ হয়েছে, ওটা একটা আলাদা বিষয়। আর 24-এর আন্দোলন 17 বছরে শেখ হাসিনার ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে স্বাধীনতা থেকে শুরু করে পুরা দেশ থেকে শুরু করে সবকিছুকে কুক্ষিগত করে রাখছিল, সেইটাকে আসলে মুক্ত করার একটা প্রয়াস, একটা চেষ্টা ছিল। তো এই দুইটা তো আসলে এক না, দুটো তো সাংঘর্ষিক না, দুটো তো আলাদা, দুটো পার্সপেক্টিভই তো আলাদা। 71-এ যে স্বাধীনতা অর্জন হয়েছিল সেই স্বাধীনতাটা কুক্ষিগত হয়েছিল শেখ পরিবারের কাছে। 24-এ গিয়ে সেই স্বাধীনতাটা আমরা সবার মানে জনগণের জন্য পাইছি। কারণ 71-এর পরবর্তীতে শেখ মুজিব এসে করলো বাকশাল, তারপর শেখ হাসিনা এসে একের পর এক সংবিধান সংশোধন করলো, তার মতো করে সবকিছু করলো, সাইবার আইন করলো, কোথাও কমেন্ট করা যায় না, কোথাও কথা বলা যায় না। যখন এটা নিউজ হইলো একটা যে আমাদের মাছ মাংসের অধিকার চাই, পরের দিনই সম্পাদক গায়েব হয়ে গেল, কোনো কথা বলা যাইতো না। 24-এর পরে তো আপনি কথা বলার স্বাধীনতাটা পাইছেন। তো আমার মনে হয় যেটা 71-এ যে স্বাধীনতাটা আমরা অর্জন করছিলাম, যেটা কুক্ষিগত হয়ে গেছে, সেই কুক্ষিগত হওয়া স্বাধীনতাটাকে নতুন করে আমরা জনগণের কাছে নিয়ে আসছি, জনগণ ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে। শেষ প্রশ্নে যাব, সেটা হচ্ছে যে আপনি একজন জুলাই যোদ্ধা হিসেবে বর্তমান সরকারের কাছে আপনার কি প্রত্যাশা থাকবে? প্রথমত সংবিধান সংস্কার করেন, আমাদের যে বিচারগুলো ঝুলে আছে এই বিচারগুলো বাস্তবায়ন করেন, শেখ হাসিনাকে ফিরে আনেন, তার যেটা প্রাপ্য সাজা, তাকে ফাঁসির গাছটা ঝুলানো, সেটা করেন। দেশের সার্বিক আইন শৃঙ্খলার অবস্থা অনেক খারাপ, 100 দিনে 600 খুন হয়েছে, প্রত্যেকদিন কোথাও না কোথাও কোনো না কোনো মেয়ে ধর্ষণ হচ্ছে। তো এইসব তো আসলে মানে আলটিমেটলি তো দেশের সার্বিক অবস্থা, নিরাপত্তা ভালো না, মানে নিরাপত্তার যে ব্যবস্থাটা সেটা তো সরকার দিতে ব্যর্থ হচ্ছে। তো সেই নিরাপত্তাটা নিশ্চিত করেন। আমাদের সীমান্ত পুশিন হচ্ছে, আমাদের ভারতের সাথে রিসেন্ট আমাদের পররাষ্ট্রমন্ত্রী কয়েকটা বৈঠকে গেছেন, সে জায়গায় গিয়ে আমাদের যে স্বার্থ, ভারতের যে আগ্রাসী মানসিকতা, সেটাকে বিট করে আমাদের স্বার্থ রক্ষা করেন। ধন্যবাদ ঐশী আলম পৃথ্বী আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আমাদের ধন্যবাদ। ম্যানুলার সৌজন্যে সোনালী নিউজের পক্ষ থেকে আপনার জন্য ছোট একটি উপহার। থ্যাংক ইউ। দর্শক শুনছিলেন জুলাইয়ের অন্যতম যোদ্ধা ঐশী আলম পৃথ্বীর কাছে তার জুলাইয়ের গল্প। আমরা পরবর্তীতে নিশ্চয়ই আবার কোনো জুলাই যোদ্ধা নিয়ে হাজির হয়ে যাবো আমাদের স্টুডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাথে থাকুন সোনালী নিউজ।